শুরুতে জানিয়ে দেব পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা। ঘুম হারাম বিএনপি ও জামায়াত ইসলাম এনসিপি নেতাদের। টিকে থাকতে আওয়ামী লীগের মরণ কামড় শুরু। রাজপথ দখল নিতে মরিয়া। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেও ২০২৬ সালের শেষ নাগাদ বা ২০২৭ সালের শুরুতে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ধারণা করা হচ্ছে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ বাড়িতেই কারাবন্দী থাকবেন। দেশে ফিরছেন শেখ হাসিনা, এমনকি ২৬ মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দলটির শীর্ষ নেতারা পরিষ্কার জানিয়েছে যে জেলে যেতে হলেও স্বাধীনতা দিবসের আগেই তারা দেশে ফিরে আসবেন। জানিয়ে দেব, ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় অবৈধভাবে বসা বিএনপি চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোর্ট বুলনপুর এলাকায় রাজপাড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। সেখানে সদ্য বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রকিবউদ্দিন টুনু দলবল সহ যোগ দেন। এই সময় বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সাথে তাদের কথা কাটাকাটি হয়। জানিয়ে দেব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি ইনকিলাব মঞ্চে আতঙ্ক। বেরিয়ে আসছে থলের বিড়াল। থাকছে বিস্তারিত প্রতিবেদন। অবশেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি। সেদেশেই রিমান্ড, তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাঁটাছেঁড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খোদ হাদির সমর্থকরাও বোধহয় বিশ্বাস করতে পারছেন না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তাহলে ফেরত পাঠাবে ভারত? শুরুতে যা দেখছিলেন তাতে বোঝা গেল কতটা ভয়ঙ্কর হবে আজকের এই সংবাদ। এদিকে হঠাৎ করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যা আপনি শুনলে গা শিউরে উঠবে। এমন সব ভয়ঙ্কর আলোচিত সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় দলের নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী শিবিরে প্রাণ ফিরে এসেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকছেন। গত কয়েকদিন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী অবৈধভাবে ভারতে অবস্থান নেন। এখন বিএনপি সরকার গঠনের পর তারা অবৈধভাবেই বাংলাদেশে ঢুকছেন। কারণ হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশিরভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নেই। এজন্য তারা কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেশে ফেরার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েকজন নেতা ও কর্মী দেশে ফিরেছেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, ভারত ফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা কুমিল্লা আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপির অর্থায়নে বিদেশি অস্ত্র নিয়েই দেশে ঢুকেছে। তাদের উদ্দেশ্য দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা। সূত্রগুলো জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মজুত করেছে কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অর্থায়নে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লবে ছাত্র হত্যার প্রায় ডজনখানেক মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে যান। সেখান থেকে পরে দুবাই আশ্রয় নেন। গত শুক্রবার তিনি দেশে ফিরেছেন। দেশে ফিরেই কুমিল্লার বুড়িচং উপজেলার বাঘশিমুল নিজ গ্রামে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ডজনখানেক মামলার আসামি সাজ্জাদ কিভাবে দেশে ঢুকেছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অবৈধভাবেই দেশে ঢোকেন তিনি। দুর্নীতির গুদাম। এতদিন সেই গুদামের দরজা বন্ধ ছিল। তদারকি সরকার বিদায় নিতেই দুর্নীতির সেই কালো গুদাম থেকে বেরিয়ে আসছে একের পর এক কালো বিড়াল। ১.৫ বছরের মধ্যে একটা সরকারের উপদেষ্টারা যে এই পরিমাণ দুর্নীতি করতে পারে সেটা বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়েছে। তদারকি সরকার বলেছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেটাও যে অন্তঃশ্বাস শূন্য সেটাও এখন প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ একটি খবরের গোষ্ঠীকে তদারকি সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। ইউনূস সরকার বিদায় নিতেই সেই গোষ্ঠী তাদের খবরের কাগজে এবার ইউনূস সরকারের উপদেষ্টাদের পাহাড় প্রমাণ কুকীর্তি কাহিনী ফাঁস করছে।
তাদের বিরুদ্ধে দুদকে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত না থাকলেও তাদের পিএসএ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার তুলে দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে হাত খুলে লুটপাট করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের অগাস্টে তিনি দাবি করেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে, যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়। তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদা বখশ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয় সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের অগাস্টে তিনি দাবি করেন অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে, যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়। তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদা বখশ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। এই গ্রেফতারের ঘটনায় ফেঁসে যাওয়ার আতঙ্কে ভুগছেন জাতীয় নাগরিক পার্টি NCP ও ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা। ঘটনার পর NCP নেতা হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনি পোস্টে লিখেছিলেন, ওসমান হাদির হত্যাকারীকে দিয়ে জজ মিয়া নাটক সাজিয়ে NCP ও ইনকিলাব মঞ্চকে ফাঁসানোর চেষ্টা করা হলে জনগণ আবারও রাস্তায় নামবে। তবে রহস্যজনকভাবে পোস্টটি কিছুক্ষণ পরেই তিনি ডিলিট করে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্ট্যাটাস ও তা মুছে ফেলা মূলত তাদের অভ্যন্তরীণ ভীতি ও অপরাধ বোধেরই বহিঃপ্রকাশ। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই অভিযোগের পালে হাওয়া দিয়েছে অন্তর্বর্তী সরকারের আরেকটি সিদ্ধান্ত। নিহত ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, জুলাই গণ অভ্যুত্থানের সময়ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের পর নিহতদের স্বজনদের পুনর্বাসনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা দেখা গিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও নিজের স্বার্থ হাসিলের পর রক্তের দাগ মুছতে ডক্টর ইউনুস একই কৌশল বা রক্তের বিনিময়ে পদ নীতি অবলম্বন করছেন বলে ধারণা করা হচ্ছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর শাহবাগে এক কর্মসূচিতে শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি সরাসরি সরকারকে অভিযুক্ত করে বলেছিলেন, আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। আপনারা ক্ষমতায় থাকাকালীন এই হত্যাকাণ্ড ঘটেছে, এর দায় এড়ানোর সুযোগ নেই। এখন তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? শেষে ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 আসামি। সেদেশেই রিমান্ড, তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অপরদিকে শুরু হয়ে গেছে এই গ্রেপ্তার ইস্যু নিয়ে নানান কাঁটাছেঁড়া। চলছে আসলে ভারতের মনে, শেখ হাসিনাকেও কি তাহলে ফেরত পাঠাবে ভারত? গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডের জুম্মার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ করার সময় চলন্ত অটোরিকশায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে হত্যার ঘটনাটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছে।